সুস্বাগতম। পল্লী কবি বন্দে আলী মিয়া একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, গীতিকার, প্রাবন্ধিক এবং সাংবাদিক ও শিশু সাহিত্যিক। এই স্বনামধন্য কবি 17 জানুয়ারি 1906 খ্রিস্টাব্দে পাবনা শহরতলিস্থ রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1962 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 1988 খ্রিস্টাব্দে 21 পদকে ভূষিত হন। বর্ণাঢ্য জীবনের অধিকারী পাবনার কীর্তি সন্তান তিনি। এই স্বনামধন্য কবিকে নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো পল্লী বাংলার কথা সাহিত্যিক বন্দে আলী মিয়া, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। পল্লী কবি বন্দে আলী মিয়া 1906 খ্রিস্টাব্দে বর্তমান পাবনা জেলার অন্তর্গত রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। 1923 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কবি কলকাতার ইস্টার্ন আর্ট একাডেমিতে চিত্রবিদ্যা শেখাবার জন্য ভর্তি হন। বাল্যকালে কবি থেকেই কবিতা লিখতেন এবং কবিতা ও চিত্রবিদ্যার প্রতি কবির উৎসাহ ও আগ্রহ সৃষ্টিতে তার মামা আব্বাস আলী সাহেবের বিশেষ অবদান ছিল। কলকাতা চিত্রবিদ্যা শিক্ষা সমাপ্ত করে তিনি কলকাতা কর্পোরেশন পরিচালিত একটি বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তারপর কয়েক বছর ঢাকায় এবং পরে রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রায় 200 গ্রন্থ তিনি রচনা করেন এবং তার কাব্যগুলি থেকে আহরণ করা প্রকৃতি বর্ণনার ওপর 200-র বেশি চিত্র অঙ্কন করেন। এই মুখ্যত কবি আজীবন কাব্য চর্চা করে গেছেন এবং বাংলাদেশের গ্রাম জীবনের গভীরতম প্রদেশে তার স্বাভাবিক পদসঞ্চার ঘটেছিল। তার পল্লী কবি হিসাবে তিনি সমাধিক খ্যাতি লাভ করেন। চিত্রশিল্পে তিনি প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন বন্দে আলী মিয়া। তিনি পল্লী বাংলার প্রকৃতি পরিবেশ নিয়ে লেখা তার কবিতাটি হলো: আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবাই মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মেয়েরে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। বন্দে আলী মিয়ার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ময়নামতির চর, পদ্মা নদীর চর, মধুমতির চর, অনুরাগ, দক্ষিণ দিগন্ত, কথা কাহিনী ও ধরিত্রী। তার গ্রন্থগুলির সর্বপ্রধান বৈশিষ্ট্য হল সেগুলি পদ্মা নদী তীরবর্তী গ্রাম বাংলার প্রকৃতি ও জনজীবনের বাস্তব দলিল। গ্রামের প্রকৃতি থেকে আহরণ করা শব্দের পর শব্দ সাজিয়ে অনায়াসে ভঙ্গিতে চিত্রকর কবি গ্রাম বাংলার অপূর্ব চিত্রকাব্য রচনা করেছেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিভিন্ন শাখায় তার অনায়াস পদসঞ্চার ঘটলেও তিনি ছিলেন মুক্ত পল্লী কবি। গ্রাম বাংলায় তার কবিতার একমাত্র বিষয়বস্তু। এর মাধ্যমে তিনি নন্দিত, বন্দিত এবং শতপুত্র অতিমাত্রায় স্বাভাবিক ও সর্বজন সমাদৃত। রবীন্দ্রনাথের স্নেহধন্য কবি রবীন্দ্র প্রভাবে কিঞ্চিৎ প্রভাবিত হলেও কাব্যে এবং নিসর্গ বর্ণনায় যথেষ্ট মৌলিকতার পরিচয় তিনি দিয়েছেন। স্বর সুরে বৈশিষ্ট্যতায় ইহা স্বনামধন্য দাবি রাখে। পদ্মা তীরবর্তী অঞ্চলে ময়নামতির চর সে নির্জন নিস্ততার স্পর্শ এবং অকৃত্রিমতার প্রমাণ রেখেছেন। তার ময়নামতির চর কাব্যগ্রন্থেই তাই একটা বিশিষ্ট কতিপয় প্রবণতা লক্ষ্য করি। এখানে দেখা যায় প্রকৃতি বর্ণনা, পল্লী প্রীতি, পল্লীর শব্দভাণ্ডার থেকে আহরণ করা ভাষা, মানব জীবন, ঋতু বৈচিত্র্য, তার কাব্যে উল্লেখিত বর্ণনা চিত্রময়,
চিত্র বর্ণময়, উজ্জ্বল, বাস্তব, আপন মাধুরী মিশিয়ে অনুরঞ্জিত ও সহানুভূতিতে সম্পৃক্ত। পদ্মাচরে নিকটবর্তী গ্রামাঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী বিভিন্ন পাখি, গাংচিল, মাছরাঙা, বনপাস, কচ্ছপ, চকাচকি, জলসাপ এরা হয়ে উঠেছে তার কাব্যের প্রধান বিষয়। বর্ষার জলে ভাসিয়া গিয়াছে, জাগিয়া উঠেছে চর, গাং শালিকেরা গর্ত খুঁড়িয়া বাঁধিছে সব ঘর, বিরহিণী চোখে চকারে পাইয়া কত কি যে পায় সুখ, গাংচিল শুধু উড়িয়া বেড়ায় সকল পদ্মাময়। হরিণ খুঁজিতে শালিকের ফাঁকে করেছে কলরব, লক্ষ হাজার বালিয়া হাঁসের দিন ভরা উৎসব। ময়নামতি চরের এই অপূর্ব দৃশ্য আমাদের মুহূর্তের মধ্যে পদ্মাচরের দেশে নিয়ে চলে যায়। অদেখাই নদী তীরের প্রকৃতি বর্ণনা অতীব সুন্দর ও সাবলীল। শুধু তাই নয়, পল্লীবাসী অঙ্গপুর অন্তরে যোগ সুন্দরভাবে চিত্রিত হয়েছে এই কাব্যে। গ্রামের মেয়েরা কেউ একা, কেউ দলবদ্ধভাবে জল নিতে পদ্মায় আসে। তীরে সবুজ মাঠে চলে বেড়ানো গরুগুলির প্রতি তা তীক্ষ্ণ ও সতর্ক দৃষ্টি। শুকনো ঘুঁটে পাওয়া যায় পদ্মার তীরবর্তী অঞ্চলে। এই কাব্যে সেগুলি জীবন্ত হয়ে উঠেছে। চিত্রকর কবির অসাধারণ কৃতিত্ব, মুখ ও অচেতন প্রকৃতিকে চেতনা সত্তা দান করে চৈতন্য উত্তীর্ণ করা দিয়েছেন তিনি। পাটের জমিরা করুণ নয়নে চাহিছে নির্বিশেষে, অঙ্গে তাহার বিধবা নারী শুভ্র কঠিন বেশ। ফলগুলো তার কাঁধে ফোপাইয়া চাষিরা গিয়াছে ফেলে, দুপুরে রোদ অন্তরে ওর দিয়েছে আগুন ঢেলে। ভাষা নিয়ে এমন অপূর্ব চিত্র শুধু চিত্রকর কবি আঁকতে পারেন। প্রকৃতি প্রতি সামান্য বস্তুও অপরূপ সৌন্দর্যের সন্ধান পাওয়া কবির ময়নামতির তীরে চর গ্রন্থে কলমিলতা প্রভৃতি জীবন্ত হয়ে উঠেছে। বাতাস লাগিয়া দোলে নিরবধি কমলিলতা, পাতায় তাহার মাটির বনের গোপন কথা। বিহনের রোদে টলমলে করে বিলের পানি, বুকে জাগে তার, বুকে ডগমগ কমলের নিরানি। পল্লী বাংলার ছবি চিত্র পাঠকদের আকৃষ্ট করেছে। তিনি তার পল্লী বাংলার বর্ষার মাঠ জলে অথৈথৈত করে, সেই সময়ের ক্ষেত মাছারা চারিদিকে ঘুরে বেড়ায়, গ্রামবাসীরা কলার ভেলায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং চিলেরা মাছ ধরতে ব্যস্ত। মাছ ধরার বিভিন্ন উপকরণ যন্ত্রপাতির বর্ণনা দিয়ে তিনি মাছের গতিবিধির বিচিত্র চিত্রায়ন, এইসব অমূল্য সম্পদের সামনে দাঁড়িয়ে আমরা বিস্মিত হই, আত্মবিস্মিত হই। কবির এই বন্দে আলী মিয়ার কবিতাগুলি সার্থক ও স্বাভাবিক কিংবদন্তি জনশ্রুতি নিয়ে কয়েকটি কবিতা লিখে পল্লীকবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা ও কাব্যকে সম্পূর্ণ করে তুলেছেন। এগুলি না থাকলে পল্লী কবিতা অসম্পূর্ণ হয়ে যায়। পল্লী গ্রামের সহজ সরল মানুষের বিশ্বাস ও কুসংস্কার থেকে তিনি অবতীর্ণ হয়ে সমাজে নতুন একটা দিগন্ত তিনি সৃষ্টি করেছিলেন। এইসব কিংবদন্তি আজও বেঁচে রেখেছে তার কবিতাগুলিতে। শুধু রচিতে এদের সামান্যতম বাস্তব অস্তিত্বের প্রমাণ এই কিংবদন্তি। এরা পল্লীগ্রামে আছে আর থাকবেও চিরকাল। ময়নামতির বটগাছে মাদার গাজী আজও বাস করে। হাঁটুরা ভয় পেয়েছে কতবার। গাছতলায় তারা একজন সন্ন্যাসীকে মাঝরাতে দেখেছে দাঁড়িয়ে থাকতে। অপরিচিত পথিক রাতের বেলায় এর তলা দিয়ে যাবার সময় ভুল করে সোজা পদ্মবিলের জলে গিয়ে পড়েছে আর ওঠেনি। সকালে গ্রামবাসী তার মৃতদেহ ভাসতে দেখেছে বিলের জলে। ময়রা হাফিজ শেখ সন্ন্যাসীকে মানত করে বটগাছের নিচের জমি চাষ করি, তার বারবরন্ত হয়, কোনো ক্ষতি হয় না। সে সন্ন্যাসী মাদার গাজীকে মানত করা পাঠা, মুরগি, গাঁজা বটতলায় নামিয়ে দিয়ে তারপর নিজেই বাড়িতে গিয়ে সেগুলি খায়। হাফিজ শেখ কবির কল্পনায়
চরিত্র থেকে একেবারে উঠে এসে রক্ত মাংসের শরীর নিয়ে জীবন্ত মানুষে পরিণত হয়েছে। পদ্মার প্রতি গ্রাম বাংলার পদে ছড়ানো ছিটানো জনশ্রুতি নির্ভর করে কবি সরল বিশ্বাসের এক সাদামাটা ছবি গেছেন তার কাব্যে। কোনো বিতর্ক তোলেননি। এদের সভ্যতার বিষয়ে নিজের জানা কাহিনী কবির আশ্রয়। সেখানে সাধারণ পল্লী জীবনের সুন্দর পরিচিতি ছবি তার ছবির মধ্যে মিশে গেছে। ঝপঝপের দহ তেমনই একটি কবিতা। চক নূরপুর পার হয়ে গেলে হালটের কিছু দূরে ঝপঝপে দহ ঘুমাইয়ে পড়েছে আধখানি গা জুড়ে। পাড়ে এক বিশাল বটগাছ, সেখানে শকুন শকুনিরা বাস করে। দহের জন্য রাখাল ছেলেরা মাছ ধরার বর্ণনা তিনি করেছেন। একেবারে চোখে না ধরলে এসব ছবি সাহিত্যে তুলে আনা যায় না। গ্রাম্য জনপ্রতির তার একটি প্রমাণ ডাকাত মারির ভিটে। কবিতা কোনো এক অতীতের ডাকাত মানুষ মিলে লুটপাট করে ধন সম্পদ আহরণ করে সেখানে পুঁতে রেখেছিল। জনরব শুনি সেটা নাকি আছে অনেক গুপ্তধন, মোহরের জ্বালা, সোনার কলস, টাকা করি অগণন। কোন কালে কারা আসিল ডাকাত, মানুষ মারিয়া তারা যক্ষের মতো মজুত করিয়া নিয়ে গিয়েছে তারা। ডাকাত মারির ভিটের সম্বন্ধে প্রচলিত জনশ্রুতি কবিতায় স্থান দিয়েছেন। সাধারণ মানুষকে নিয়ে লেখা কবির কবিতাগুলির মধ্যে অনবদ্য, দোকানি, শাকতলা বুড়ি ইত্যাদি। কবি বঙ্গালী মিয়া ময়নামতির চর এবং পদ্মার চর এই দুইখানটি কাব্যগ্রন্থে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদান করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য দুইখানি মনোযোগ সহকারে পাঠ করে বলেছেন, তোমার ময়নামতির চর কাব্যখানিতে পদ্মাচরের দৃশ্য এবং তার জীবনযাত্রার প্রত্যক্ষ ছবি দেখা গেল। পড়ে বিশেষ আনন্দ পেয়েছি। তোমার রচনা সহজ ও স্পষ্ট, কোথাও ফাঁকি নেই। সমস্ত মনের অনুরাগ দিয়ে তুমি দেখেছ এবং কলমে অনায়াস ভঙ্গিতে লিখেছ। তোমার সুপরিচিত প্রাদেশিক শব্দগুলি যথাস্থানে ব্যবহার করতে তুমি কুণ্ঠিত হওনি। তাতে করে কবিতাগুলি আরও সরস হয়ে উঠেছে। ময়নামতির চর এবং পদ্মাবতীর তীরের পাড়াগাঁয়ের চরের এমন দৃশ্য বিবরণ খুব সুন্দর ও প্রাণবন্ত হয়েছে এবং তোমার রচিত কাব্যগ্রন্থের কবিতাগুলি গ্রাম বাংলার আসল রূপ প্রকাশ করেছে। তুমি বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান অধিকার করতে পেরেছ মনে করি। 1935 খ্রিস্টাব্দের 26শে জুলাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক চিঠিতে পল্লী বাংলার অসাধারণ কবি বন্দে আলী মিয়াকে এইভাবেই সপ্রশংস স্বীকৃতি দিয়েছিলেন। আমার ভিডিও খালি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।